জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার শুরু, ট্রাইব্যুনালের কার্যক্রম সরাসরি সম্প্রচারের দৃষ্টান্ত। জামায়াতে নিবন্ধন অবৈধের রায় আপিলে বাতিল, বাকি সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, শুকরিয়া আদায় দলের নেতা ও আইনজীবীদের। বাংলাদেশ এখন বিনিয়োগের সবচেয়ে আকর্ষণীয় জায়গা বলেছেন ডক্টর ইউনূস। ২০০-রও বেশি ব্যবসায়ী নিয়ে ঢাকায় চীনের বাণিজ্যমন্ত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো বিচার কার্যক্রম টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এর আগে ১২ মে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করে তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গণহত্যার মাস্টার মাইন্ড হিসেবে প্রাথমিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে মানবতা বিরোধী অপরাধে উস্কানি ও গণহত্যার সরাসরি নির্দেশনার অভিযোগ রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় ১,৫০০-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ১১৮ জন শিশু ও ১৩ জন নারী। এছাড়াও লাশ পুড়িয়ে ফেলা, আহতদের হাসপাতালে নিতে বাধা দেওয়া ও পোস্টমর্টেম করতে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এই বিচার অতীতের প্রতিশোধ নয়, ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা বলে জানান চিফ প্রসিকিউটর। এই আদালত এমন একটি সময়ের সাক্ষ্য বহন করছে যা ইতিহাসের এক অনন্য দলিল হয়ে থাকবে। আমরা চাই এই বিচার হোক নিরপেক্ষ, প্রমাণ নির্ভর এবং ন্যায়। আমরা চাই এই বিচার শুধু বাংলাদেশের সামাজিক জীবনে সৃষ্ট গভীর ক্ষত মুছে না দিই, বরং এটি হোক এক আত্মাভিমানী জাতির ঐতিহাসিক পুনর্জাগরণ। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগে সকালে এ রায় হয়। জামায়াতের আইনজীবী শিশির মনি জানান, এ রায়ের ফলে আগামী নির্বাচনে অংশ নিতে জামায়াতের কোনো বাধা নেই। আর নির্বাচন কমিশনের আইনজীবী তহিদুল জানিয়েছেন, এ রায়ের ফলে জামায়াত তার আগের অবস্থানে ফিরে গেল এবং আদালতের আদেশ অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি। এর আগে গত 14 মে দলটির করা আপিলের ওপর শুনানি শেষে আপিল বিভাগ রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন। রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে 2009 সালে রিট করেন সৈয়দ রেজাউল হক চাঁদপুরী সহ 25 ব্যক্তি। রিটের চূড়ান্ত শুনানি নিয়ে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে জামায়াতে নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্ট রায় দেন হাইকোর্টের 3 সদস্যের বৃহত্তর বেঞ্চ। এর বিরুদ্ধে 2013 সালে নিয়মিত আপিলের অনুমতি চেয়ে আবেদন করে জামায়াতে ইসলাম। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অন্তর্বর্তী সরকার নানা সংস্কার কার্যক্রম হাতে নিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত চীন বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনে তিনি আরও বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবথেকে গুরুত্বপূর্ণ স্থান। বিডা আয়োজিত চীন বাংলাদেশ বাণিজ্য সম্মেলনে 200 জনেরও বেশি ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে ঢাকা সফরে এসেছেন চীনের বাণিজ্যমন্ত্রী। সফরে বাংলাদেশে চীনা বিনিয়োগ নতুন সম্ভাবনা উন্মোচন করবে বলে মনে করেন ডক্টর ইউনূস। প্রতিনিধি দলের সামনে বাংলাদেশের পাটজাত পণ্য নিয়েও তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা জানান, এই খাতে গুরুত্ব দিয়ে কাজ করার সুযোগ রয়েছে। এছাড়া তৈরি পোশাক, কৃষি, ওষুধ থেকে শুরু করে একাধিক জায়গায় বিনিয়োগের সুযোগ রয়েছে বলেও চীনা ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করেন প্রধান উপদেষ্টা। সম্প্রতি চীন সফরের সময় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে বাংলাদেশি বিনিয়োগের ব্যাপারে যে অনুরোধ জানিয়েছিলেন, সেই ডাকে সাড়া দেওয়ায় ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। সরকার ডিসেম্বরের পর নির্বাচন করতে চাইলে অনিশ্চয়তার সৃষ্টি হবে বলেছেন বিএনপির সিনিয়র নেতারা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ডিসেম্বরের পর সরকার সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারবে না। বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আদলে ছোট উপদেষ্টা পরিষদের অধীনে নির্বাচনের দাবিও জানান ডক্টর মোশাররফ। এদিকে
এদিকে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, উপদেষ্টা পরিষদ ছাত্র সমাজকে ভুল পথে পরিচালিত করছে। করিডোর ইস্যুতেও সরকারের সমালোচনা করেন বিএনপির এই নেতা। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, স্বাধীন নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পর শপথ পড়ানো উদ্যোগ গ্রহণ না করে সংবিধান লঙ্ঘন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একটি অনিবন্ধিত রাজনৈতিক দলের অভিলাষ পূরণে এমন কাজটি করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, সংবিধান লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশনের উচিত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। বাংলাভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এদিকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবনে চলছে টানা আন্দোলন। সকাল থেকে ঢাকাবাসীর ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন বিপুল সংখ্যক মানুষ। এই সময় প্রতিবাদী স্লোগানে উত্তাল হয়ে ওঠে নগর ভবন এলাকা। আদালতের রায় অগ্রাহ্য করে এবং স্বাধীন নির্বাচন কমিশনের গেজেট অনুসারে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। যারা আছে এক্সিকিউটিভ বলতে আপনার মন্ত্রণালয়কে বোঝাচ্ছে। মন্ত্রণালয়ের ডিউটি নির্বাচন কমিশনকে তার ফাংশনটা ডিসচার্জ করার জন্য সহযোগিতা করা। এই ক্ষেত্রে আমরা দেখলাম পার্টিকুলারলি ভেরি আনফর্চুনেটলি এখানে পলিটিক্যাল মোটিভেশন কাজ করছে। পলিটিক্যাল মোটিভেশন কাজ করছে বিধায়ী শপথ গ্রহণ করতে দেওয়া হয়নি। সরকারি চাকরি অধ্যাদেশের কিছু ধারায় অপপ্রয়োগের সুযোগ রয়েছে, যা নিয়ে সরকার সচেতন আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। সকালে সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীদের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। সকাল 11টার দিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে মিছিল নিয়ে সচিবালয়ের বাদামতলায় সমবেত হন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতাকর্মীরা। এই সময় অধ্যাদেশ বাতিল, ফ্যাসিস্টদের সহযোগী কর্মকর্তাদের অপসারণ সহ 3 দফা দাবি জানানো হয়। সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশের নিবর্তনমূলক ধারা পুরোপুরি বাতিলের দাবি জানান কর্মচারী নেতারা। এটা সচিবালয় কালচার বিরোধী ব্যাপার, এইভাবে চিৎকার করা। আমি আশা করব যে আপনারা আইন কানুন মেনে এবং সচিবালয়ের যে কালচার, দীর্ঘদিনের যে কালচার, মানে সেই কালচার অনুসারে ইয়ে করবেন। সচিবালয়ের কর্ম পরিবেশ আপনারা যথাযথ রাখবেন। আমি তো উপদেষ্টা পরিষদে আপনার এটা আলাপ করবো, আপনাদের বক্তব্য যেটা বাতিল করার দাবি সেটা আমরা জানাবো। ভেবে দেখবেন যে এই অধ্যাদেশটা রেখে কোনো সেফগার্ডস ইন্ট্রোডিউস করলে কি সেফগার্ডস ইন্ট্রোডিউস করলে আপনাদের কাছে এটা গ্রহণযোগ্য হবে। আমাদেরকে খুব অল্প সময় অনেক কাজ করতে হচ্ছে, তো এইটা যাতে ব্যাহত না হয় এটা মেহরবানি করে লক্ষ্য রাখবেন। আসাম, অরুণাচল, মিজোরাম, কর্ণাটক সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি শহরে দুদিনের ভারী বর্ষণে বন্যা, বজ্রপাত ও ভূমিধসে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। আসামে গত 24 ঘণ্টার টানা বৃষ্টিতে ভূমিধসে 5 জনের প্রাণহানি হয়েছে। রাজ্যটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এই 5 জনই কামরূপ মেট্রোপলিটন জেলাতে ভূমিধসের শিকার। পূর্ব আসামের 12টি জেলায় 60,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অরুণাচল প্রদেশে আকস্মিক বন্যা ও ভূমিধসে 9 জন নিহত হয়েছে। অরুণাচলের পূর্বে কামেং জেলায় ভূমিধসে রাস্তা থেকে গাড়ি গড়িয়ে পড়ে 2টি পরিবারের 7 জন নিহত হয়েছে। এই অবস্থায় ভারতের আবহাওয়া অফিস আসামের বন্যা প্লাবিত এলাকাগুলোতে লাল ও কমলা সতর্কতা এবং উত্তর পূর্বের শহরগুলোতে কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে। গুয়াহাটিতে গেল একদিনে 111 মিলিমিটার পরিমাণ বৃষ্টি হয়েছে। বিগত 67 বছরের মধ্যে এই প্রথম সবচেয়ে বেশি বৃষ্টি দেখেছে গুয়াহাটিবাসী। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গুয়াহাটির বন্ডা এলাকার ভূমিধসে 3 মহিলার প্রাণহানি হয়েছে। এছাড়া কর্ণাটকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 1 সপ্তাহে প্রাণ গেছে 67 জনের। রাজ্যটির 31 জেলা বন্যা কবলিত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় নিউজ টপ 10। ধন্যবাদ।